সম্মানিত দর্শক, স্বাগত পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর রাশেদ আল মামুন তিতুমি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অন্বেষণ বিভাগের চেয়ারম্যান। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। স্বাগত প্যানেলকে। সম্মানিত দর্শক, আমরা জানি যে গত যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকবে কি থাকবে না, এই জোটের সাথে থেকে বের হয়ে যাবে কিনা, এই নিয়ে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে সেই দেশটির 72% মানুষ ভোট দিয়েছেন এবং 51.9% ভোট পড়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পক্ষে, আর থেকে যাওয়ার পক্ষে 48.101% ভোট পড়েছে। কেনই বের হয়ে যাওয়া, বা এর প্রভাব কতটুকু পড়বে আমাদের বাংলাদেশের উপরে, আমাদের যারা আছেন সেখানে তাদের প্রতি বা কি প্রভাব পড়বে, এই নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমি শুরু করব স্যার আপনাকে দিয়ে, যে বের হয়ে আসার এই চিন্তাটি আসলো কি কারণে, আপনার মূল্যায়নে দাঁড়ায় কি? না, আমরা যদি ফলাফল বিশ্লেষণ করি তাহলে আপনার দুটো প্রশ্ন আপনার সামনে আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এই পর্যায়ে গেল, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর ফলে মানুষের, অর্থাৎ যারা যুক্তরাজ্যের মানুষ, তাদের জীবনের উপরে কি প্রভাব পড়বে। তারপরে যুক্তরাজ্যের যে বিভিন্ন যে অংশগুলো আছে, হচ্ছে স্কটল্যান্ড, তারপরে হচ্ছে যে ওয়েলস বা হচ্ছে যে নর্দার্ন আয়ারল্যান্ড, তার উপর কি প্রভাব পড়বে, অথবা আর একদিক থেকে অন্যান্য দেশের সাথে কি প্রভাব পড়বে, এবং বিশ্ব পরিস্থিতিতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন বলয়ের উপরে কি প্রভাব পড়বে, এবং অন্যদিকে বাংলাদেশের মানুষের জীবনের উপরে বা অর্থনীতির উপরে কি প্রভাব পড়বে। তা আমরা যদি প্রথম দিকে লক্ষ্য করি যে এই পরিস্থিতিতে কেন হলো বা এই ফলাফল কেন আসলো, তো এইখানে অনেক রকমের বিশ্লেষণ আপনি পাবেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে যদি ফলাফল বিশ্লেষণ করেন এবং জনমিতিক বিশ্লেষণ করেন তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে আসে। সেটি হচ্ছে যে স্কটল্যান্ডের মানুষ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার পক্ষে ভোট দিয়েছে, নর্দার্ন ইউনিয়নের মানুষ থাকার পক্ষে ভোট দিয়েছে, লন্ডনের মানুষ থাকার পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ইংল্যান্ডের যেগুলো উত্তর এবং দক্ষিণ পূর্বের অঞ্চলগুলো এর বিপক্ষে ভোট দিয়েছে। এবং সেই ভোট আসলে কারা দিয়েছে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে তাদের অধিকাংশ মানুষই হচ্ছে সাদা, তাদের অধিকাংশ মানুষই হচ্ছে যে শ্রমজীবী, এবং অধিকাংশ মানুষই হচ্ছে যে কম আয়ের মানুষ। তাহলে কি ঘটনা ঘটলো যার ফলে সাদা শ্রমজীবী মানুষ এই ভোট দিলেন? এখানে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে সেটি হচ্ছে যে এই যে কত কয়েক বছর ধরে যে ধরনের নীতি কাঠামো চলছে, অর্থাৎ বিশেষ করে মার্গারেট থ্যাচার থেকে যে নীতি কাঠামো চলেছে এবং টনি ব্লেয়ারের যে নীতি কাঠামো হয়েছে, তাতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিশিল্পায়নকরণ হচ্ছে, অর্থাৎ হচ্ছে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। ব্রিটেন থেকে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, কিন্তু সেই ব্রিটেনের আজকে শিল্পের অবস্থান কোথায়? দ্বিতীয় বিষয় আপনি লক্ষ্য করবেন তাহলে ব্রিটেন যে সমস্ত কারণে গর্ব করত, অর্থাৎ বিশেষ করে তার স্বাস্থ্য কাঠামো, অর্থাৎ যেটাকে বলে ন্যাশনাল হেলথ সিস্টেম, সেটার আজকে বিরাট রকমের সমস্যায় পড়েছে। অর্থাৎ হচ্ছে যে তারা দেখছে যে চাকরি নাই এবং ডিসেন্ট এমপ্লয়মেন্ট নাই, অন্যদিকে তারা যে সমস্ত জনসেবা, অর্থাৎ সেটা শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, সেগুলো প্রাপ্তি ঘটছে না। কিন্তু সেই বিতর্ককে, অর্থাৎ বিতর্ক যে সরকারগুলো অকর্মণ্য, ইনকম্পিটেন্ট, এবং তাদের নীতি কাঠামোর সাথে বিতর্ক না করে বিতর্কটাকে নিয়ে যাওয়া হয়েছে যার কোনো আসলে কোনো রকম তথ্যভিত্তিক প্রমাণ নেই। সেটি হচ্ছে বিতর্ককে নিয়ে যাওয়া হয়েছে অভিবাসন কেন্দ্রিক। আপনি যদি খেয়াল করেন বিশ্বের যে কোনো দেশে, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপরে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে লন্ডনে। তার মানে হচ্ছে যে অভিবাসীরাই আসলে শ্রমের উৎপাদনশীলতা, তার মানে অভিবাসনই হচ্ছে যে সভ্যতার পরিবর্তনে বড় রকমের ভূমিকা রেখেছে। কিন্তু সেটা না রেখে যে সাদা কর্মজীবী মানুষের ক্ষোভকে অভিবাসনের সাথে মিলিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়া জারি করা হয়েছে, যার ফলে তারা যারা আসলে অবহেলিত মানুষ তাদের তো কাছে এই বিতর্কগুলো করা হয়নি। বিতর্ক না করার ফলে তারা দেখেছে যে, তারা সামনে দেখেছে কি পোল্যান্ডের মানুষটা এসে তার কাজ নিয়ে নিয়েছে।
তারা দেখেছে যে আর এক জায়গার মানুষটা নিয়ে এসেছে। তার মানে হচ্ছে যে সরকারের অদক্ষতাকে বিতর্কে না এনে আসলে অভিবাসী শ্রমিককে বিতর্কে আনা হয়েছে, এবং যেটা আসলে খুবই একটা ভ্রান্ত বিতর্কের উৎস। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি আসছি রাশেক রহমান আপনার কাছে। আপনি শুনছিলেন এবং এই ঘটনাটির ব্যাখ্যা দিলেন অধ্যাপক তিতুমীর তার জায়গা থেকে চমৎকারভাবে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এর প্রভাব আমাদের উপরে কতটুকু পড়তে পারে বলে মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ। ব্রেক্সিটের এই গণভোট থেকে আসলে বাংলাদেশে যে রাজনীতি চলছে অনেক কিছু শেখার আছে। তিতুমীর ভাই কি কারণে ব্রেক্সিটের এই ফলাফল হয়েছে সেটা বলেছেন। আমি শুধু প্রথমে একটু অ্যাড করে দিতে চাই, এই গণভোটে অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিরা, বয়োবৃদ্ধ ব্যক্তিরা বেশি ভোট দিয়েছেন, তরুণরা দিয়েছেন কম। ধারণা করা হয় যদি তরুণদের ভোট দেওয়ার হার আরেকটু বেশি হতো তাহলে হয়তো এই ফলাফলটি বদলে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার যে ইচ্ছা সেটাই প্রকাশিত হতো। কিন্তু কেন এটা হয়েছে? এটা হয়েছে এই কারণে, আপনি দেখেন খুবই ইন্টারেস্টিং, এটা লক্ষণীয় একটা ব্যাপার। ব্রেক্সিটের ব্যাপারে মোটা দাগে কনজারভেটিভ পার্টি ক্ষমতাসীন এবং লেবার পার্টি তারা উভয়ই কিন্তু একমত ছিলেন, এবং তারা এই নির্বাচনে এক্সিট যাতে না হয় সেই চেষ্টাই করেছেন। কিন্তু গণভোটটা এমন একটা প্রকার প্রকৃতির নির্বাচন যে এটা আসলে কারো নিজস্ব সন্তানের মতো নয়, ইট ইজ নোবডিজ চাইল্ড। যার দরুন লেবার পার্টিরও যেই সমর্থকরা এর বিরুদ্ধচারণ করতে চেয়েছিলেন তাদেরকে তারা ঘর থেকে বের করেননি, করতে পারেননি। কনজারভেটিভ পার্টির জন্য এই কথা সত্য। এবং নর্দার্ন ইংল্যান্ড থেকে শুরু করে সাদার্ন ইংল্যান্ড, যেসব রুরাল জায়গায় সাদা চামড়ার শ্রমজীবী মানুষদের কথা তুমি ভাই বললেন, এই জনগোষ্ঠীর ভিতরে বেশিরভাগ যারা বয়োবৃদ্ধ, টোটাল ভোটার পপুলেশনের দেখা গেছে 60%-এরও বেশি তারা এসে ভোট দিয়েছেন। কিন্তু যারা তরুণ অপেক্ষাকৃত শ্রমজীবী কিন্তু সাদা চামড়ার, তারা কিন্তু 40% নিচেও ভোট দিয়েছেন। অর্থাৎ কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি নিজের মনে করে যে একটা ক্যাম্পেইন চালানো, যে কথাটা তিনি বললেন যে কেউ অন করেনি, ইটস নোবডিজ চাইল্ড, সো দ্যাট ইজ এটা হচ্ছে এই কারণে রেজাল্ট। সো এটা যে একেবারে সত্যিকার নিহিত ফলাফল এটা আমি মানতে রাজি নই। তবে হ্যাঁ, আমাদের বহু বছরের এই এক পন্থা এক পদ্ধতি, ভোটের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই, হ্যাঁ আমরা সিদ্ধান্ত পেয়ে গেছি, মানুষের মতামত আমরা পেয়ে গেছি। তবে এই নির্বাচন থেকে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু শেখার আছে। সেটি কি? সে জায়গায় যাচ্ছি। এই যে আপনাকে বললাম যে কনজারভেটিভ পার্টি ক্ষমতায়, লেবার পার্টি বিরোধী দল, তারা উভয়ই থাকতে চাচ্ছেন, কিন্তু ফলাফল কি হচ্ছে? তারা যা চাচ্ছেন তার বিরুদ্ধে চলে গেল। অর্থাৎ বেগম খালেদা জিয়া তারেক জিয়াকে সাথে নিয়ে, এই জামাতে ইসলামীর যুদ্ধাপরাধী নেতৃবৃন্দকে সাথে নিয়ে যখন বলতে চান যে তাদের অনেক জনসমর্থন, সবসময় এভাবে ভাবাটা বোধহয় ঠিক হচ্ছে না। সবাই আওয়ামী লীগ করবেন এমন কোনো কথা নেই, সবাই নৌকায় ভোট দিবেন এমন কোনো কথা নেই, কিন্তু আবার সেই কারণে যারা আওয়ামী লীগ করবেন না বা নৌকায় ভোট দিবেন না তারা যে বিএনপিকে ভোট দিবেন এটাও ভাবার কোনো কারণ নেই। এখান থেকে শেখার একটা ব্যাপার আছে। আর 2 নাম্বার, প্রায়ই আমি এর আগে, এখন ইদানিং এটা উঠছে না, এটা আমার ধারণা সাইদ ভাইয়েরও মনে আছে, ভাইয়ের মনে আছে, বিভিন্ন ইস্যুতে বলা হতো যে গণভোট দেওয়া হয় না কেন। গণভোট না দেওয়ার পিছনে এটাও কিন্তু একটা কারণ যেই ভোটে আপনার নিজস্ব ব্যক্তিগত সরাসরি স্বার্থ জড়িত নয়, সেখানে ইট টার্নস ইনটু নোবডিজ চাইল্ড। সুতরাং আসলে যেটা হওয়া উচিত সেটা না হয়ে দেখা যায় অন্য কিছু হয়ে যেতে পারে। সুতরাং গণতান্ত্রিক চর্চায় আমরা আসলে একটা মতবাদের বা একটা মতামতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কি ধরনের নির্বাচনী ব্যবস্থায় যাব, কি ধরনের নির্বাচনী হাতিয়ার আমরা প্রয়োগ করব, ব্যবহার করব, সেটাও বুদ্ধিদীপ্তভাবে আমাদের নিজস্ব সক্ষমতা এবং ওই ইস্যুর প্রতি আমাদের ব্যক্তিগত নিষ্ঠা, জোটগত নিষ্ঠা, এটাকে পরিমাপ করার মধ্যে দিয়ে যেতে হবে। আপনার কাছে আমি আবু সাইদ খান আপনার কাছে আসছি। ইউরোপিয়ান ইউনিয়ন আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মতামতটি তারা দেন বা একটি অবস্থান তাদের দেখেছি, এবং ব্রিটেনকে ছাড়া সেই ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থা বা শক্তিটি কি দাঁড়াবে আপনার মূল্যায়নে? আমি প্রথমত বিচ্ছেদে বিশ্বাস করি না, বরং আমি বিশ্বাস করি যুক্ত হওয়ার ব্যাপার। যে সাম্রাজ্যের সূর্য অস্তমিত যেত না, তারা বিচ্ছেদের মধ্যেই তো আছে। বরং সেই রবীন্দ্রনাথের কথার প্রতি, বাণীর প্রতি আমার বিশ্বাস, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকলের সঙ্গে, শান্ত তোমার ছন্দ। এইটা হলো ব্যাপার, যে এখানে কর্মযোগ বাড়ে যদি যুক্ত হয়।
দেশের সঙ্গে আরেকটা দেশের, অঞ্চলের সঙ্গে অঞ্চল যখন যুক্ত হয় কর্মযোগ বাড়ে এবং সেই সঙ্গে অর্থনীতির চাকাও ঘুরে এবং সেটা সামগ্রিক বিশ্ব অর্থনীতির জন্য এবং মানব সভ্যতার জন্য কল্যাণকর। আর যে পথ বিচ্ছেদের পথ, সেটা মানব সভ্যতাকে পিছনের দিকে টানে, বিচ্ছেদের দিকে তো যাচ্ছে। আপনি যদি দেখেন এখন স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডও কিন্তু যুক্তরাজ্যের সঙ্গ ত্যাগ করতে যাচ্ছে। আমি সেই জায়গায় আসছি। তো এই যে এই বিচ্ছেদের ভিতর দিয়ে তারা নতুন বিচ্ছেদের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ তারা ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়েছে এবং তাদেরকে আয়ারল্যান্ড স্কটল্যান্ড তাদেরকে ছাড়তে যাচ্ছে, মানে ছাড়ার ঘোষণা দিয়েছে। কেননা তারা তো ভোট দেয় নেই, তারা তো ভোট দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে, অর্থাৎ তারা বিচ্ছেদের বিপক্ষে তারা ভোট দিয়েছে এবং তরুণরাও বিচ্ছেদের বিপক্ষে ভোট দিয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে ব্রিটেনের জনগণের ভিতর যে রক্ষণশীলতা, সেটাই খানিকটা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বিশেষ করে প্রবীণদের মধ্যে সেই রক্ষণশীলতাটা প্রবল। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে ব্রিটেন কতটুকু অর্থনৈতিক লাভবান হবে সেই হিসাব। ঐতিহ্যগত এক ধরনের জাত্যভিমান বা ঔপনিবেশিক যে অহংবোধ তাদের, এটিও কি কাজ করেছে কেন আপনি মনে করেন? আমি সেই কথা বলেছি যে খানিকটা যারা পুরনো তাদের ভিতরে এক ধরনের ব্যাপার তো রয়েই গেছে। যেমন ধরুন যে অনেকেই মনে করেন যে লন্ডনটা তাদের জন্য বিস্ফোরক, কেন পৃথিবীর বিভিন্ন দেশের লোকটোক এখানে এসে বসতি স্থাপন করেছে, অতএব সেখানে রেসিজম কিংবা শ্বেতাঙ্গদের কর্তৃত্ব দিন দিন কমে যাচ্ছে, এটা তারা মনে করে। একসময় অভিবাসনকে তারা মনে করেছিল যে যারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এসছে তারা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, অর্থাৎ তাদের ইনফিরিয়র হয়ে নিম্ন শ্রেণী হিসাবে তারা থাকবে। কিন্তু যখন সম অধিকারের প্রশ্ন এসছে, অনেক ক্ষেত্রে তারা মেয়র হচ্ছে, এমপি হচ্ছে, তারা কাউন্সিলর হচ্ছে, এইসব ব্যাপারটা ব্রিটেনের একটা আত্মঘা লাগছে বলে আমার কাছে মনে হয়। এটা আমার একটা সামগ্রিক অর্থনীতির জন্য ব্রিটেনের অর্থনীতি কতটুকু লাভবান এবং ক্ষতি হবে সেটা ব্রিটেনের ব্যাপার। তো বরং আমরা কিভাবে দেখি আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তো ব্রিটেনের ক্ষেত্রে কতটুকু লাভবান হবে তার একটা প্রমাণ হচ্ছে অলরেডি মানে পাউন্ডের দাম পতন ঘটছে, এটার দামটা পড়ে যাচ্ছে এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি এখানে তার একটা রাজনৈতিক সংকটেও তৈরি হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে এবং স্কটল্যান্ডের সঙ্গে, এবং সেখানে আর একটা সংকট তৈরি হচ্ছে, সেটা হলো যে সেখানে প্রবীণদের সঙ্গে সেখানে নতুনদের দ্বন্দ্ব প্রকট হচ্ছে। কেন 64% মানে যারা যুবক তারা ভোট দিয়েছে, তরুণরা ভোট দিয়েছে, তারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে, অর্থাৎ বিপক্ষে, ব্রেক্সিটের বিপক্ষে তারা ভোট দিয়েছে। ধন্যবাদ। আমি একটু ডক্টর তিতুমির আপনার কাছে আছি। আমরা যদি দেখি যে লন্ডনের প্রধান শেয়ার সূচক 8-10% পরিমাণ কিন্তু পড়েছে এবং পাউন্ডের দর পড়েছে 10%-এর বেশি। এইটি কিসের আলামত হিসেবে দেখবেন? আপনার তো হচ্ছে যে আপনার যে মূল বিষয়টা হচ্ছে যে একটা বিচ্ছিন্নতা ঘটেছে, অর্থাৎ ওয়েস্টমিনিস্টারে যে ধরনের রাজনৈতিক নেতারা আছেন এবং জনমানুষ তাদের মধ্যে যে অবহেলা এবং তাদের মধ্যে যে কাজের অভাব, এর যে বিচ্ছিন্নতার কারণে এই ঘটনাটা ঘটেছে। তো এইটাকে কিন্তু পরিষ্কার, এটাই হচ্ছে বড় শিক্ষণীয় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে এগুলো অনেক বিষয়ে আগেই বলা হয়েছিল যে ন্যূনতম পক্ষে ব্রিটেনের ভেতরে 5 থেকে 6 রকমের প্রভাব পড়বে। প্রথম প্রভাব হচ্ছে যে আপনার যেটা পাউন্ড, তাদের সার্বভৌমত্ব, যেটাকে তারা বলছে যে আপনার হচ্ছে যে সার্বভৌমত্বের প্রতীক, সেটা 10% কমেছে। তার মানে 10% কমা অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে 3টা। প্রথম ঘটনা হচ্ছে যে আপনার ওই দেশ থেকে যদি কোনো রপ্তানি করা যেত তাহলে রপ্তানির ক্ষেত্রে তাদের লাভবান হতো, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে শিল্প বিপ্লবের দেশ ব্রিটেন এখন রপ্তানি করে না বেশি, বরং আমদানি করে। তাহলে আমদানির উপরে খরচ তার বেড়ে যাবে, তার ফলে যেটা দাঁড়াবে সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি যদি বেড়ে যায় এবং এই ঘটনা ঘটে তাহলে কি হবে, মজুরির যে বৃদ্ধি সেটা তো ঘটবেই না, মজুরি কমে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস হবে হচ্ছে যে ব্রিটেনের অধিকাংশ মানুষ হচ্ছে মর্টগেজ নিয়ে থাকে, অর্থাৎ বাড়ির ক্ষেত্রে তারা মর্টগেজ নিয়ে যায়। যেহেতু হচ্ছে যে মূল্যস্ফীতি বেড়ে যাবে তখন হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়াতে থাকবে, যার ফলে হচ্ছে যে আপনার একদিকে হবে হচ্ছে যে অনেক লোকের পক্ষে আর সম্ভব হবে না ওই মর্টগেজটা চালানো। এর ফলে যেটা হবে সেটাকে যদি আপনি বিভিন্ন ইকোনমিক স্টাডি যদি দেখেন তাহলে 1% যদি মোট দেশজ উৎপাদন কমে তাহলে হচ্ছে যে 18 বিলিয়ন পাউন্ড কমে যাবে, অর্থাৎ প্রতি পরিবারে 720 পাউন্ড আয় কমে যাবে।
এই পরিস্থিতি যদি চলে তাহলে 2-3% মোট দেশজ উৎপাদন কমে যেতে পারে, যেটাকে বলে রিসেশন, অর্থাৎ মন্দ অবস্থা তৈরি হতে পারে। তো এইটা হচ্ছে যে অর্থনীতির ওই দিককার বিষয়। আর যেটা আরেকটা দিকের বিষয়, সেটি হচ্ছে নির্ভর করবে ব্রিটেন আসলে কি ধরনের নেগোসিয়েশন করবে। এখন যেহেতু তারা, যদিও পার্লামেন্টে একটা বিষয় আছে, সেটি হচ্ছে কি, এই যে গণভোট হলো, এই গণভোট যদি পার্লামেন্টের এমপিরা চিন্তা করেন তাহলে কিন্তু এটা নাও গ্রহণ করতে পারেন, কিন্তু যেহেতু সরকার মনে করেছে যে গণভোট গ্রহণ করা দরকার, সেই জন্য তার পক্ষে গিয়েছেন। এখন নেগোসিয়েশন শুরু হবে। এখন আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যারা মূল ইউরোপিয়ান ইউনিয়নের, যেটাকে বলা হতো যে 6টা দেশ, অর্থাৎ 6টা দেশের মধ্যে হচ্ছে জার্মানি, ফ্রান্স, তারপর ইটালি এবং বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, এদের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন এবং তারা চান যে দ্রুত এটা হবে। কেন হতে হবে? কারণ এটা একটা বিষয় হচ্ছে যে তারা কতটুকু তাদের সুবিধা দেবে, আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে এটা সংক্রমণ ঘটতে পারে, অর্থাৎ কন্টাজিয়ন ঘটতে পারে। ইতিমধ্যে কিন্তু ফ্রান্সে যারা উগ্র ডানপন্থী দলের লা মেরিপিয়ন, তিনি কিন্তু বলছেন যে তারাও এই ধরনের ভোট চান। একই কায়দার ভোট চান হচ্ছে যে নেদারল্যান্ডের, এবং কিছুদিনের মধ্যে জার্মানি এবং ফ্রান্সে নির্বাচন হবে। এই রকম পরিস্থিতিতে তারা দ্রুত এটা করতে চান, এবং এটাকে বলে যে আর্টিকেল 50, অর্থাৎ লিসবন ট্রিটির 50 নম্বর ধারায় 5টা প্যারাগ্রাফ আছে যে কিভাবে কোনো দেশ যদি চলে যেতে চায়, বিচ্ছিন্ন হতে চায়, তো এইটা তাড়াতাড়ি তারা চাইবে। এখন মুশকিল হচ্ছে কি, এটা কি এত সহজ? মোটেও সহজ না। কারণ হচ্ছে যে ব্রিটেনের লোকরা অভিবাসীদেরকে দোষ দিচ্ছে, কিন্তু ব্রিটেনের মানুষরা যখন বিতর্ক করেছে তারা দেখে নাই যে প্রায় 10 লক্ষেরও বেশি লোক স্পেনে থাকে আর বিভিন্ন জায়গায় তো কাজ করে, এরা অধিকাংশই কিন্তু অবসরজীবী। বা এই পাশের দেশ থাইল্যান্ডে 10 লাখেরও তো বেশি ব্রিটিশরা আছে। তাহলে এই যে যারা অন্য দেশে আছে এবং ব্রিটেনে যারা আছে তাদের কি হবে? ধন্যবাদ। আসবো আপনার কাছে রাশেক রহমান। আর আমাদের যে নাগরিকরা আছে, প্রশ্নটি প্রথমে ছিল যে তাদের কি এতে কোনো কি প্রভাব পড়তে পারে? তাদের কোনো ক্ষতি হবে না। শুনেন, সাইদ ভাইয়ের মতো আমিও বিচ্ছেদে বিশ্বাস করি না, কিন্তু ইন দ্য লং রান আমি মনে করি যে 10% অবমূল্যায়ন পাউন্ডের এটা থাকবে না। এর কারণ হচ্ছে আমরা সবাই জানি যে ইকোনমিক্সে অ্যাকচুয়ালি আপনার একটা অর্থনীতির মুভমেন্টের দিক হচ্ছে খুব সহজ। ফার্স্টে সাবসিস্টেন্স ইকোনমি, কৃষি নির্ভর, সেখান থেকে আপনি শিল্প নির্ভর হবেন, এবং একটা সময় গিয়ে আপনি টারশিয়ারি সেক্টরে চলে যাবেন, অর্থাৎ সার্ভিস সেক্টরে চলে যাবেন। আজকে ইংল্যান্ড যা রপ্তানি করে সেটা হচ্ছে ম্যানচেস্টার থেকে, বা ওই কাপড় হয়তো বা করছে না, বা কিন্তু তারা ব্যাংকিং সেবা এক্সপোর্ট করছে, তারা ইন্স্যুরেন্স সেবা এক্সপোর্ট করছে, লিগাল সার্ভিস এক্সপোর্ট করছে, সবচেয়ে বড় কথা কমোডিটিজ এক্সচেঞ্জ, সেখানকার সার্ভিস এক্সপোর্ট করছে, এবং এন্টায়ার পৃথিবীর সমস্ত পৃথিবীর যে ক্যাপিটাল মার্কেট, এর যে সেবা, এর যে অ্যাক্সেস, সেটাও এক্সপোর্ট করছে। ইভেন্চুয়ালি ওই 10% ডিভ্যালুয়েশনে পাউন্ড থাকবে না। তো এখন আমি যে জায়গাটা আসতে চাচ্ছি, আজকের যে, এটা বিস্ফোরণ ঠিক বলা যায় না, আজকের যে মতামতের বহিঃপ্রকাশ ব্রেক্সিটের ক্ষেত্রে, এটার পিছনে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা ছোট করে দেখলে হবে না। সেটা হচ্ছে সেনজেন এরিয়াগুলোর যে আপনার সমন্বিত অভিবাসন নীতি, এটার সাথে আসলে সত্যিকার অর্থে তিতু ভাই যেটা বলেছেন যে ইংল্যান্ডের বা ব্রিটেনের অধিবাসীরা, নাগরিকরা সবসময় একমত হতে পারেন না। আর এটার প্রকটতা আরো বৃদ্ধি পেয়েছে কখন? যখন লেভেন্ট রিজনে, অর্থাৎ সিরিয়ায় আইসিস সম্পর্কিত গন্ডগোল যখন বেড়ে গেল, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে শরণার্থীরা যখন ইউরোপের দিকে আসা শুরু করলেন, এটা ঠিক মানবতার খাতিরে হোক, বিশ্বপ্রেম ভালোবাসার খাতিরে হোক, তাদেরকে যখন আশ্রয় দেওয়া হলো, ওদের শরণার্থী হিসেবে জায়গা দেওয়া আর একটা তৃতীয় বিশ্বের জন্য জায়গা দেওয়ার ভিতরে অনেক পার্থক্য আছে, যেটা হয় যে আস্তে আস্তে তারা অ্যামালগেটেড হয়ে যায় একটা সোসাইটিতে। সো কেউ অ্যাসেট হতে পারে, কেউ লাইবিলিটি হতে পারে, আবার কেউ থ্রেটও হতে পারে, কেউ সম্পদে রূপান্তরিত হতে পারে, কেউ বোঝায়, অথবা কেউ হুমকিতে রূপান্তরিত হতে পারে। তো সবকিছু মিলিয়ে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া আমি মনে করি পড়েছে, এবং প্রায়োগিক দিক থেকে যে আলাপ করতে হয় আমাদের দর্শকদের জন্য, ব্যাপারটা যে সহজ করতে হয়, তাহলে আমি এইভাবে বলতে পারি। ধরুন আপনি এই দেশে যখন সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেনজেন তো একটা রিজন যেটার ভিতরে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন কিন্তু নাই, বাকি 26টি দেশ আছে। এখন ধরুন সাইদ ভাই গিয়ে ফ্রান্স এম্বাসিতে দাঁড়ালেন, তিনি বললেন যে আমি ইউরোপে যাব। তো সাইদ ভাইকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি ফ্রান্সে ঢুকবেন নাকি অন্য কোনো দেশে আগে ঢুকবেন? তো সাইদ ভাই বললেন যে না, আমি ফ্রান্সে আগে ঢুকবো না, আগে জার্মানিতে ঢুকবো। তো উনি করছেন কি, সাইদ ভাইকে বলছেন যে আপনি এখান থেকে অ্যাপ্লাই না করে জার্মান এম্বাসিতে আগে চলে যান। অর্থাৎ তার নিজের যে অভিন্ন যে ইমিগ্রেশন পলিসি, তার নিজস্ব যে অভিন্ন মাইগ্রেশন পলিসি থাকার কথা, সেটা সে নিজেই বিশ্বাস করে না।
সুতরাং অনেক ইনস্টেবিলিটির ব্যাপার আছে, যেই কারণে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আর প্লাস এটাও মনে রাখতে হবে যে হ্যাঁ, ব্রিটিশ নাগরিকরা স্পেনে 10 লাখের মতো আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কিন্তু যেটা আপনাকে বললাম যে আপনি যখন অভিবাসন হবে, যখন মাইগ্রেশন হবে, তখন কে অ্যাসেট, কে সম্পদ, কে বোঝা, কে ঝুঁকি, এটা আবার আপনাকে আমলে নিতে হবে। অর্থাৎ একজন লোক যখন ইংল্যান্ড থেকে রিটায়ার করে যায়, তার যে পেনশন বা তার যে সেভিং সবকিছু মিলিয়ে সে যখন যাচ্ছে, এবং কারেন্সি এক্সচেঞ্জের এখন তো ব্যাপারটা এরকম না, ইউরো অ্যান্ড পাউন্ড, এর আগের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে সে কি নিয়ে যাচ্ছেন, কতটুকু দিচ্ছেন, এটা পাশাপাশি স্পেনের আজকে বিদ্যমান যে 21%, আমি ভুল না করলে 27% হতে পারে, এই যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের হার, সবকিছুকে হিসাবে নিলে দেখা যায় যে আসলে এই ধরনের একটা ফলাফল হওয়ার কথা। বাট ইন দ্য লং রান এর খুব একটা এফেক্ট দেখা যাবে না। এই কারণে আসলে সত্যিকার অর্থে ইংল্যান্ডের আসলে আদৌ কি কোনোদিন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একাকার হয়ে যাওয়ার কথা ছিল কি? এ তো প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। কারেন্সি এক হচ্ছে না, ভিসা পলিসি এক হচ্ছে না, ইমিগ্রেশন পলিসি এক হচ্ছে না, তারা সবসময় একটা আলাদা জায়গায় ছিল। হ্যাঁ, আর এনএইচএস এর কথাটা যেটা বললেন, খুবই মারাত্মক কথা। আমি যখন ইংল্যান্ডে পড়তাম, আমি অ্যাজ এ স্টুডেন্ট অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতাম, ইট ওয়াজ টোটালি ফ্রি, ইট ওয়াজ অন দ্য গভর্নমেন্ট, ওদের একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসির মতো আছে। তো ওখানকার সাদা চামড়া অনেকেই মনে করে যে ইস্টার্ন ইউরোপিয়ান দেশগুলো থেকে আসার কারণে এবং ওই সরকারের মিসম্যানেজমেন্টের যে কথাটা তিনি বললেন, যে দিন দিন এনএইচএস যেটা সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। শুধু এনএইচএস না, এনএইচএস এর সাদৃশ্য। আপনার কাছে আসবো, কিন্তু ছোট বিরতি থেকে ঘুরে আসছে যে আপনি এই পয়েন্টটা আমরা নোট রাখছি। সম্মানিত দর্শক, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে এই মুহূর্তে সাময়িক যে ছোট্ট বিরতিটি থাকে, সেটি প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ফিরে এলাম পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে। আমরা আজকে কথা বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনে বেরিয়ে যাওয়া নিয়ে। রাশিক রহমান, আপনি অসমাপ্ত ছিলেন, এনএইচএস প্রসঙ্গে কথা বলছিলেন। এই পার্টটি ছোট, আমাদের প্রত্যেকে আমরা সংক্ষেপে কথা বলবো। ন্যাশনাল হেলথ সিস্টেমের যেটা বলছিলাম, একটা ছোট প্রায়োগিক উদাহরণ দেই। এই নির্বাচন চলাকালীন সব একটা রিউমার বলুন বা প্রচারই বলুন, অপপ্রচার বলুন, ছড়ানো হয়েছিল যে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, সে প্রতি সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে 35 কোটি পাউন্ড করে দেয়। এবং অপপ্রচারটা ছিল এমন যে 35 কোটি পাউন্ড দিয়ে প্রতি সপ্তাহে 2টো করে হাসপাতাল তৈরি করা সম্ভব। ব্যাপারটা তো আসলে সরলীকরণ করা যায় না, কিন্তু এই অপপ্রচার কাজ হয়েছে। এবং এই আমাদের ইংল্যান্ডে অবস্থিত সাদা চামড়া বলুন, আমি আসলে স্টেরিওটাইপ করতে চাই না, যারা ইউর এগেনস্টে ভোট দিয়েছেন, তারা মনে করেছেন যে যদি ইংল্যান্ডের পরিধিকে সীমাবদ্ধ করে নিজেদের ভিতরে রাখা যায়, তাহলে হয়তোবা সরকারের সংকোচন যে নীতি, সেটার পরিবর্তনে তারা প্রসারিত হবে, এনএইচএস এর সার্ভিসগুলো ঠিক হবে। এখন সেটা কতটা ঠিক হবে বা হবে না, সেটা আগামী দিনে দেখা যাবে। তবে একজন বাঙালি হিসেবে আমি যেটা বলতে চাই, বাজার পৃথকীকরণ হলে সম্ভাবনা কিছুটা হলেও কমে। তবে বাঙালি তো অদম্য স্পৃহার জাতি। সুতরাং যেসব বাঙালি ইংল্যান্ডে আছেন, তাদের পরিশ্রম এবং নিষ্ঠার কারণে, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের কারণে আমি মনে করি তারা খুব সহজেই তাদের সমস্যা অতিক্রম করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। পাশাপাশি বাকি যে 26টা দেশের ইউরোপিয়ান ইউনিয়ন রিজন থেকে যাবে 2 বছর পরে, সেখানেও বাঙালি যারা আছেন তারা খুব একটা খারাপ করবেন না। তবে কথা থেকে যায়, একটা জিনিস মনে রাখতেই হবে, দিনের শেষে সেবাই হোক বা শিল্পই হোক, কোনো না কোনো ভাবে দাম লাগানো যায় এমন পণ্য তো আপনার প্রয়োজন। অর্থাৎ এখানে একটু শেষ করে দিই ভাই কথাটা বলে, অ্যালেক্স মরিট নামে একজন লেখক ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে এই কথা ভাবার কোনোই কারণ নাই যে গ্রিসই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ সমস্যা, এরপরে কে হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আবু সাইদ খান। আচ্ছা, আমি বরং যে জায়গাটা আসতে চাই, এই অর্থনীতিতে বাংলাদেশের কি প্রভাব পড়বে, এটা অধ্যাপক তিতুমীর আছেন, উনি চুলচেরা বিশ্লেষণ করবেন। আমি সাদা চোখে যেভাবে দেখি, যে আমাদের যেসব রপ্তানি ইউরোপ এবং আমেরিকাতে যায়, সেখানে হচ্ছে ব্রিটেন হচ্ছে 3য় দেশ, যুক্তরাষ্ট্র, জার্মানির পরে তার অবস্থান। এবং সেখানে যদি ডলারের দামটা পড়ে যায়, তাহলে বাংলাদেশের সেই ক্ষেত্রে আমরা তো না, পাউন্ডের দামটা যদি পড়ে যায়, আমরা তো ডলারে ব্যবসা করি, সেই ক্ষেত্রে কিন্তু রেশিও কমে যাবে এবং বাংলাদেশে সেই জায়গা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হলো, বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসা বাণিজ্য করে, তাদের অনেকেরই সেন্টার হচ্ছে গ্রেট ব্রিটেন, এবং এখান থেকে করে, এমনকি এখান থেকে হিমায়িত মাছ এবং অন্যান্য যে সমস্ত জিনিস পাঠায়, সেটা
ইংল্যান্ড হয়ে অন্য জায়গা যায় এবং তাদের ব্যবসা কেন্দ্রটা সেখানে। তো সেই জায়গা থেকে ওই বাজারগুলা আমরা কিভাবে পাবো এবং এটা ধরে রাখা যাবে কিনা সেটা একটা সমস্যা আছে। আর একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করতে পারি যে আমরা যে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের স্বল্প উন্নত দেশ হিসেবে যে সুযোগ পেত, এখন ব্রিটেনে সেই সুযোগটা পাবে কিনা এই জায়গাটা কিন্তু এখনো ফায়সালা হয়নি। এটা বাংলাদেশের জন্য একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে বাংলাদেশে যারা ওখানে বসবাস করছেন খানিকটা রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছে তারা, অনেকে যারা সেটেলড হয়ে গেছে, বিশেষ করে যারা সেটেলড হয়নি, যাদের শেকড়টা এখানে রয়ে গেছে, তারা এখানে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। তো সেই রেমিটেন্স তার প্রবাহ কিন্তু কমে যাবে যদি ডলারের পাউন্ডের পতন হয়, পাউন্ডের দাম কমে যায়, কিন্তু রেমিটেন্সের প্রবাহটাও কমে যাবে। আর সেই সঙ্গে আরো কতগুলো সংকট সেখানে তৈরি হবে। সেই সংকটটা হচ্ছে যে নতুন করে বাংলাদেশকে অর্থাৎ ব্রিটেনের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে, বিশেষ করে স্বল্পোন্নত দেশের সুযোগটা নিয়ে, এবং তাকে নতুন করে ইউরোপিয়ান অন্যান্য জায়গায় অর্থাৎ ইউরোপের অন্যান্য জায়গায় তাকে আলাদাভাবে বাজার করতে হবে। যে চেইনটা গড়ে উঠছিল এই চেইনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মানে এই নয় যে এটাকে সামলানো যাবে না, তা না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ব্যাপারে কৌশল লাগবে, কূটনৈতিক তৎপরতা লাগবে, এগুলো অব্যাহত রাখতে হবে। তুমি আপনার কাছে দুটো প্রশ্ন একসাথে করি। একটা রেমিটেন্সের প্রসঙ্গটি এনেছেন আবু সাইদ খান, এবং অন্যদিকে আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে কিন্তু একটু সময় লেগেছিল, প্রায় 10 বছর, এবং এখন আবার যুক্তরাজ্য যখন এই জোট থেকে বের হয়ে যাওয়ার পরে এখন সবকিছু নতুন করে করার যে জায়গাটির কথা আবু সাইদ খান বলছেন, এবং সেটি কি খুব বেশি আমাদের জন্য কষ্টকর হবে বলে আপনি মনে করছেন অর্থনীতির চোখ থেকে? আমাদের আসলে আমরা কিন্তু মূল জায়গাটায় যদি ধরতে পারি তাহলে এইগুলো খুব সুবিধা হবে। মূল জায়গাটা হচ্ছে যে বিচ্ছিন্নতা, শ্রমজীবী মানুষের সাথে সরকারের বিচ্ছিন্নতা, এবং তারই প্রতিফলন হচ্ছে এই গণভোট। দ্বিতীয় বিষয় হচ্ছে যে লন্ডন আপনার ইউরোপের বাণিজ্যিক রাজধানী, যেটাকে বলে দি সিটি, সেই হিসাবে তার কার্যকারিতা। সেখানে আপনার একটা জিনিস তো আমরা আলোচনা করলাম আগে, যে পাউন্ডের পতনের ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং তার ফলে জনজীবনে বিপরীত প্রতিক্রিয়া হবে। আর একটা জিনিস দেখার বিষয়, সেটি হচ্ছে যে পাসপোর্টিং বলে, এটা একটু জটিল টেকনিক্যাল বিষয়, অর্থাৎ হচ্ছে যে যুক্তরাজ্য ইউরোজোন, অর্থাৎ হচ্ছে যে সমস্ত জায়গায় ইউরো চলে তার সদস্য না, কিন্তু যে কথা কিছুক্ষণ আগে জনাব রাশেক রহমান বললেন, সমস্ত নিউ ইয়র্কের পরে সবচেয়ে বেশি পৃথিবীর আপনার তারল্য অর্থাৎ কারেন্সি চলে হচ্ছে যুক্তরাজ্যের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গা কি লন্ডনের থাকবে কিনা, বা এই জায়গাটা কি ফ্রাঙ্কফুর্টে চলে যাবে কিনা, এবং অথবা আসলে এই প্রক্রিয়ার ফলে এটা কি জার্মানির নেতৃত্বাধীন ইউরোপীয়দের দেশগুলো নিয়েই থাকবে কিনা। তার মানে কতগুলো জিনিস দেখার বিষয়, অনেকগুলো প্রশ্ন আছে, এবং সেটা খুব সহজে বলা যাবে না। কিন্তু আমরা এটা বলতে পারি যে স্বল্পকালীন সময়, আমরা যেটা বলি শর্ট রানে, সেখানে কিন্তু বিপরীত প্রভাব পড়বে। এখন আসেন বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের সাথে দু ধরনের প্রভাব পড়তে পারে। আমরা যে অভিবাসী আয় সে সমস্ত যদি দেশগুলো চিন্তা করি, তাহলে 6-7 নম্বরে ব্রিটেন থাকে। যদিও এত কিছুর পরেও আমাদের বছরে প্রায় 1000 আপনার মিলিয়ন ডলার আর বা সমপরিমাণ আপনার অভিবাসী পাউন্ড আসে এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে অবশ্যই মান কমে গেলে, দাম কমে গেলে তাহলে কমে যাবে, সেটার নিয়ে কোনো বিষয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার যেটা, সেটি হচ্ছে যে বাণিজ্যের বিষয়। এখন বাণিজ্যের বিষয়ে দুটো প্রশ্ন আছে। বাংলাদেশের সরকারের যদি পরিকল্পনা মতে চলেন, তাহলে কিন্তু ওই নেগোসিয়েশন করার ভিন্ন মাত্রার নেগোসিয়েশন, কারণ সরকার বলছে যে তারা স্বল্পোন্নত দেশ থাকবে না। স্বল্পোন্নত দেশ যদি না থাকে, তাহলে যে স্বল্পোন্নত দেশের যে সুবিধা, অর্থাৎ হচ্ছে যে সেই সুবিধা, তার মানে বাংলাদেশের ক্ষেত্রে 3টা বিষয়ে আপনার খুব সচেতন হতে হবে। অর্থাৎ আমরা ট্রানজিশন শুধু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে না, ট্রানজিশন চিন্তা করতে হবে অন্যান্য দেশের, কারণ 2024 সালের পরে আপনি যখনই স্বল্পোন্নত দেশ থাকবেন না, তখন যে সমস্ত এভরিথিং বাট আর্মস বা অন্যান্য যে সুবিধা পান, সেই সুবিধার অনুযায়ী আপনাকে কম্পিটিটিভ। ধন্যবাদ। আমাদের হাতে শেষ 5 মিনিট, রাশেক রহমান ভাগ করে নিতে হবে। যেখানে সংকট সেখানে বিপদ, সেখানে সম্ভাবনা। খুব সংক্ষেপে বলছি, উনি শর্ট টার্মে বলেছেন, আমি দীর্ঘমেয়াদী বলছি। ইংল্যান্ডের জিডিপি যা ছিল তাই থাকবে, বরঞ্চ 1-2% হারে শ্লথ গতিতে এগিয়ে যাবে। সুতরাং এই যে আজকে 10% যে ডিভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, সেটা ইন দ্য লং রান গিয়ে
কারেকশন হয়ে ঠিক হয়ে যাবে। 1 2 নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে, যখন ইউরোপিয়ান জোনের প্রতি বা ইউর প্রতি ইংল্যান্ড যখন কমিটেড থাকে, তাহলে জব ক্রিয়েশন অর্থাৎ চাকরি তৈরির ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট কমিটমেন্ট অর্থাৎ বিনিয়োগ করার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সে কিন্তু কমিটেড টু ইউ। যখনই এই পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেল, আমরা এর কতটুকু সুযোগ নিয়ে তাদের জব ক্রিয়েশন এবং বিনিয়োগের ক্ষেত্রে নিজেদের জায়গা করে নিতে পারছি, সেটা আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং প্রতিটি সংকটে আছে সম্ভাবনা এবং বিপদ, যদি আমরা সেটা কাজে লাগাতে পারি। 1 2 নাম্বার, গার্মেন্টস এর কথাটা যেটা সাইদ ভাই বললেন, হ্যাঁ এটা তো শর্ট টার্ম বেসিসে তাই হবে, হওয়ার কথা, কিন্তু আমরা যদি গার্মেন্টসটাকে একটা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, ওয়ান অফ দ্য মেইন কমোডিটিস দ্যাট উই প্রডিউস, এভাবে যদি চিন্তা করি, তাহলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা এই কার্ভের যে আউটওয়ার্ড শিফট আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, তাতে করে আমি মনে করি না যে এমন কোন ক্ষতিকারক প্রভাব পড়বে যাতে করে গার্মেন্টস শিল্প একেবারে মুখ থুবড়ে পড়ে যাবে বা এমন কিছু। আর সাইড বাই সাইড এটাও বলতে চাই, ওই সম্ভাবনাও কিন্তু থেকে যায়, যেটা আমি একটু আগে বলেছিলাম যে গ্রিসের পরে স্পেন, এরপরে আরো অন্য কোন দেশ, সবকিছু মিলিয়ে গিয়ে কখনো যে একটা বিরাট বড় ডিবাকল তৈরি হবে না, যেখানে সমস্ত পৃথিবীর ক্যাপিটাল মার্কেটের কনসেন্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই হচ্ছে ইংল্যান্ডে, এবং সেই ইফেক্টের কারণে আমরা ইফেক্টেড হব না, এটা কিন্তু বলা যায় না। সুতরাং আমি মনে করি তারা যে মতামত প্রকাশ করেছে তার মধ্যে থেকে আমাদের সুযোগ নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ইংল্যান্ড সবসময় জানতেন যে, যেটা তিতুমির ভাই বললেন, যে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে কোনো অ্যাডভার্স এফেক্ট হবে না বলেই কিন্তু তারা এত বছর ধরেও পাউন্ড থেকে ইউরোতে শিফট করেন। তারা তাদের অবস্থান শেষ বক্তব্য। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে তার যে চ্যানেলে এবং যেভাবে ব্রিটেনের মাধ্যমে তার যোগাযোগ ইত্যাদি স্থাপন করেছিল, তাকে নতুন করে ভাবতে হবে। তাকে ব্রিটেনের সঙ্গে যেমন দর কষাকষিটা করতে হবে, ব্রিটেনের কাছ থেকে কি সুযোগ পাওয়া যায়, এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গে আলাদা যোগাযোগ এখনই স্থাপন করতে হবে। এই ব্যাপারে দুটো জিনিস দরকার, এটা বাণিজ্যিক যোগাযোগ এবং কূটনৈতিক তৎপরতাটাকেই করতে হবে, এবং কূটনৈতিক ভাবেও নতুন করে সম্পর্ক স্থাপনের কথা ভাবতে হবে। এবং বাংলাদেশের জন্য দুটো পথই খোলা থাকবে, কেননা খোলা রাখতে হবে এই জন্য যে আসলে বিচ্ছেদ তো এখনো চূড়ান্ত নয়, অতএব সেই জায়গা থেকেও ভাবতে হবে, আর বিচ্ছেদের কথা বিবেচনা করেও তাকে নতুন পদক্ষেপ নিতে হবে। যে আমার কথা তো একটাই, সেটি হচ্ছে যে কোন সময় যখন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সরকার যখন হচ্ছে যে সংকোচনমূলক নীতি গ্রহণ করে, অর্থাৎ অস্টারিটি প্যাকেজ নেয়, তখন আপনার বিনিয়োগ কমে যায় এবং জনসেবা কমে যায়। অর্থাৎ বিচ্ছিন্নতা এটা সবার জন্য কিন্তু সিদ্ধান্তর ব্যাপার। যত সরকার আছে পৃথিবীতে, যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কিনা একটা বিষয়, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার নীতি প্রণয়নে আপনি কতটুকু জনগণের কাছে এবং কতটুকু সৃজনশীল। অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে সৃজনশীলতা নাই, যেমন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। কিন্তু সৃজনশীলতা যদি না থাকে এবং জনগণের যদি সম্পর্কে না যান, তাহলে কিন্তু এই ধরনের সম্পর্কগুলো একের পর এক ঘটবে, যার ফলে জনগণের উপর বিপরীত প্রভাব পড়বে। আমি শুধু দর্শকদের এটা আশ্বস্ত করতে চাই যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিকে বাঙালির অনুকূলে ব্যবহার করার জন্য যে বিশ্লেষণ, যে গবেষণা প্রয়োজন, সেটার অলরেডি তিনি পদক্ষেপ নিয়েছেন। এবং আপনারা এও জানবেন যে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ব্যক্তিগণ কিন্তু এই নির্বাচন চলাকালীন সময় সেখানে অবস্থান করেছেন, রাজনীতিতে আলাপ আলোচনা করছেন। আমার মনে হয় যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের খুব একটা সমস্যা হবে না। ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাশেদ আল মামুন তিতুমির, ধন্যবাদ আবু সাইদ খান, ধন্যবাদ রাশেক রহমান। সম্মানিত দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। একটি বিষয়কে একদিন আলোচনায় শেষ হয়ে যায় না, আমরা নিয়ে হয়তো আরো কথা নিশ্চিত বলবো, এবং আমরা সবাই নজর রাখতে চাই যে ইউরোপিয়ান ইউনিয়ন বা সেখান থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাটি কি দাঁড়ায়, এবং আমাদের যারা রয়েছেন সেখানে তাদের অবস্থাটি কি দাঁড়ায়, এবং বৈশ্বিক রাজনীতিতে এর কি প্রভাব পড়ে। এবং নিশ্চয়ই একদিনে সেই আলোচনা যেটি বললাম শেষ হওয়ার নয়, এ নিয়ে আমরা আরো কথা বলবো এবং কয়েকটি স্তরে কথা বলে প্রত্যেকটি বিষয়কে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।